হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা ডিএনএ আরএনএ এবং সেল ডিভিশনের কিছুটা পার্ট পড়ব, আর বাকি যে পার্টটা বাকি থাকবে সেল ডিভিশনে সেটা নেক্সট ডে কমপ্লিট করব। তাহলে তোমাদের কোষ এবং কোষ বিভাজন সম্পূর্ণটা কভার হয়ে যাবে। কোষ থেকে যা যা প্রশ্ন আসে আমি অলরেডি তোমাদের কভার করিয়ে দিয়েছি। কোষ বিভাজন থেকে খুব কম পরিমাণে, কোষ বিভাজন এবং ডিএনএ আরএনএ থেকে খুব কমই প্রশ্ন আসে, কিন্তু ধরে নাও যদি বাই চান্স চলে আসে তো এটাও তোমাদের জেনে রাখা উচিত। আর যারা ডব্লিউবিপি ছাড়াও অন্যান্য এক্সাম দাও, তো অন্যান্য এক্সামে কোষ বিভাজন থেকেও আর ডিএনএ আরএনএ থেকেও প্রশ্ন আসে, তো তোমাদের এটাও পড়া উচিত। তো সবার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, আর টেলিগ্রামে যারা জয়েন করোনি টেলিগ্রামে জয়েন করে যাও। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। আর কোর্স চ্যাপ্টারটা যদি শুরুর দিকটা না দেখে থাকো, আগে দুটো পার্ট আপলোড করেছি, সেটা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ কোনো জায়গায় একটু প্রবলেমস হতে পারে। তো আজকে ডিএনএ আর আরএনএ থেকে আমি শুরু করছি, তারপর আসবো সেল ডিভিশনে। ডিএনএ আরএনএটা পড়লে সেল ডিভিশনে সুবিধা হবে। তো প্রথমে দেখো, একটা অ্যাসিড দিয়ে শুরু করব। ডিএনএ আর আরএনএ কী টাইপের জিনিস, সেগুলো হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিডকে আমরা দুটো পার্টে ভাগ করছি। কি পার্টে ভাগ করছি? অবভিয়াসলি ডিএনএ এবং আরএনএ। তো ডিএনএ আর আরএনএ থেকে প্রথম যে প্রশ্নটা তৈরি হয় সেটা হচ্ছে ফুল ফর্ম কি। তো ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএর পুরো নাম কি? শুধু ডিটা থাকবে না, তার মানে হচ্ছে রাইবোজ নিউক্লিক অ্যাসিড। রাইবোজ নিউক্লিক অ্যাসিড। তো প্রথমে আমরা ফুল ফর্ম পেয়ে গেলাম। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোজ নিউক্লিক অ্যাসিড। তো দুটোর মধ্যে পার্থক্য পরীক্ষায় ধরে নাও, পার্থক্যের আকারে যদি পড়ে নাও, তাহলে পার্থক্য ধরে নাও তিনটে অপশান দিল যে এগুলো ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য কোনটা, মানে ডিএনএ কোন স্টেটমেন্টটা ভুল। তো এই টাইপের প্রশ্ন আসে। আর এসআইতে বিশেষ করে ডব্লিউবিপি এসআই যারা দেবে বা কেপিএসআই যারা দেবে, তো তাদের জন্য এই পোর্শনটা ইম্পর্টেন্ট, সেল ডিভিশন এবং ডিএনএ আরএনএ। ডব্লিউবিপি কনস্টেবলের জন্য এখান থেকে দু একটাই প্রশ্ন আসে, খুব বেশি প্রত্যেকবার প্রশ্ন আসে না, বাট সেল থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে। তো এখানে দেখো ডিএনএ থেকে যে বেসিক ইনফরমেশনগুলো তোমাদের জানতে হবে সেটা দেখো। প্রথমে হচ্ছে কে প্রথম ডিএনএ দেখেছিল বা ডিএনএ অবজার্ভ করেছিল, বা প্রথম যে কে দেখেছিল সেটা হচ্ছে কার্লসবার্গ। তো এটা মনে রাখবে, কার্লসবার্গ প্রথম ডিএনএ দেখে। কিন্তু ডিএনএর মডেল কে দিয়েছিল? ডিএনএর মডেল যে দিয়েছিল সে হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন, বাংলাতে তোমরা লিখে নিও, অ্যান্ড ক্রিক। তো ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএর মডেল দিয়েছিল। ডিএনএ কীরকম দেখতে? ডবল হেলিকাল স্ট্রাকচার হচ্ছে, বা ডবল হেলিকাল গঠন, বা দ্বিতন্ত্রী গঠন আমরা যেটাকে বলি, দ্বিতন্ত্রী গঠন আমরা দেখতে পাই ডিএনএতে। দ্বিতন্ত্রী গঠন যেরকম দেখে না, আমি এখানেই আঁকছি, আমি অন্য স্লাইডে এঁকে দেখাবো। এইরকম হচ্ছে ডিএনএ দেখতে। আর আরএনএ যেটা হচ্ছে, আরএনএর মধ্যে যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে একতন্ত্রী গঠন। একতন্ত্রী। তো আমি এখানে একটা পার্থক্য পেয়ে গেলাম। ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী গঠন, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা একতন্ত্রী গঠন। আর আরএনএ কি কাজে লাগে? আরএনএ হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষ করতে কাজে লাগে। তো প্রোটিন তৈরিতে সাহায্য করে। আর ডিএনএ কি কাজে লাগে? ডিএনএ আমাদের জিন বহন করে। তো ডিএনএ আমাদের বংশগতির যে একক, জিন হচ্ছে বংশগতির একক। আমি এখানে লিখে দিচ্ছি, বংশগতির একক। তো এই যে জিন, এই জিনটা বহন করে ডিএনএ। আর আরএনএ প্রোটিন তৈরিতে সাহায্য করে। আমাদের যে পুরো বডির বেশিরভাগ পার্সেন্টেজই হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিনটা তৈরি করে সম্পূর্ণটাই আরএনএ। এবার একটা টার্ম তোমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমে জাস্ট আমি একটা জিনিস দেখিয়ে দিই, ক্রোমোজোম। তো ক্রোমোজোমের স্ট্রাকচার, যখন আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার আমরা কোন পর্যায়ে দেখতে পাই, সেটা হচ্ছে মেটাফেজে আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখতে পাই। ক্রোমোজোম খানিকটা এই টাইপসের দেখতে হয়,
এরকম টাইপসের ক্রোমোজোম দেখতে হয়। এই ক্রোমোজোমকে যদি আমি ভাঙি, তাহলে এর মধ্যে এখান থেকে যদি ভাঙি, তার মানে তাহলে আমরা দেখতে পাবো এর মধ্যে কি আছে। এর মধ্যে ভাঙলে দেখতে পাবো ডিএনএ রয়েছে, মানে ক্রোমোজোম কি দিয়ে তৈরি, ক্রোমোজোম তৈরি ডিএনএ। আর ডিএনএকেও যদি আমি ভাঙি তাহলে দেখতে পাবো এর মধ্যে রয়েছে জিন। তার মানে প্রথমে জিনকে যদি আমি একসঙ্গে কনসলিডেট করি তাহলে সেটা ডিএনএ তৈরি করবে, আর ডিএনএকে কনসলিডেট করলে তোমার ক্রোমোজোম তৈরি হবে। ক্রোমোজোম আমরা অনলি মেটাফেজেই দেখতে পাই, আমরা পরে বুঝবো যে মেটাফেজটা কি। আর বাকি সময় নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ এমনি অবস্থায় থাকে, অন্য সময় ডিএনএ এমনি অবস্থাতেই থাকে, কিন্তু যখন সেল ডিভিশন হয় তখন ডিএনএ মানে কনসলিডেটেড হয়, এবং কনসলিডেট হয়ে একটা ক্রোমোজোম টাইপসের জিনিস মানে ক্রোমোজোম তৈরি করে। আর এই যে ক্রোমোজোমের মিডিলের অংশটা, এটাকে বলে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বাংলাতে লিখে নাও, আমি মুখে বলছি, বাংলাতে লিখে নাও। সেন্ট্রোমিয়ার তৈরি করে ক্রোমোজোম। তো এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন মোটামুটি আসে। ক্রোমোজোমটা পড়ে নিলাম। এবার আমি ডিএনএ বা নিউক্লিওটাইড বা ডিএনএ সম্পর্কে যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টসগুলো এবার পড়বো। দেখো ডিএনএ হচ্ছে, ডিএনএর মধ্যে দুটো পদার্থ থাকে, একটা হচ্ছে নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড যেটা বলছি নিউক্লিওসাইড, আর একটা হচ্ছে ফসফেট। তো নিউক্লিওসাইড আর একটা হচ্ছে ফসফেট। দুটো জিনিস দিয়ে ডিএনএ তৈরি। আচ্ছা, ডিএনএ ক্রোমোজোম এরা কি প্রোটিন দিয়ে তৈরি? তো প্রোটিনটার নাম লিখে রাখো, প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। তো হিস্টোন প্রোটিন দিয়ে ডিএনএ, আরএনএ বা ক্রোমোজোম যা বলো এরা তৈরি। তো এই যে ডিএনএ হচ্ছে নিউক্লিওসাইড আর ফসফেট নিয়ে তৈরি, ফসফেট। তো নিউক্লিওসাইড আবার দুই প্রকারের হয়, এর মধ্যে কি কি থাকে নিউক্লিওসাইড হিসেবে? একটা থাকে সুগার, আর একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস। তো এই যে সুগারটা আমি ডিএনএতে কি দেখতে পাই? দেখো ডিএনএতে যখন ফুল ফর্ম পড়েছিলাম তখন আমি কি দেখেছিলাম? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখানে যে সুগারটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ডিঅক্সিরাইবো, বাংলায় লিখি ডিঅক্সিরাইবোজ সুগার। তো ডিএনএতে কি সুগার দেখা যায়? ডিঅক্সিরাইবোজ সুগার দেখা যায় ডিএনএতে। আর নাইট্রোজেন বেস কত ধরনের হয়? নাইট্রোজেন বেস দুটো টাইপের হয়, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিডামিন। তো এই পিউরিন কি টাইপসের হয় এখানেও তোমাদেরকে মনে রাখতে হবে। নাইট্রোজেন বেস, ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেস থাকে সেটা দু টাইপের হয়, একটা হচ্ছে পিউরিন আর নেক্সট হচ্ছে পাইরিডামিন। এই নাম দুটো মনে রাখবে। পিউরিনের মধ্যে কোনটা পিউরিনে পড়ে? পিউরিনে পড়ে অ্যাডেনিন আর গুয়ানিন। তো অ্যাডেনিন যাকে আমরা এ দিয়ে লিখি, আর একটা হচ্ছে গুয়ানিন যাকে আমরা জি দিয়ে লিখি। আর পাইরিডামিনের মধ্যে কি দিয়ে পড়ে, কি পড়ে? পাইরিডামিনের মধ্যে পড়ে হচ্ছে থাইমিন আর সাইটোসিন। তো থাইমিন যেটাকে আমরা টি দিয়ে লিখি, আর সাইটোসিন যেটাকে আমরা সি দিয়ে লিখি। এবার দেখো এই যে নাইট্রোজেন বেসগুলো থাকে, এই নাইট্রোজেন বেসগুলো অ্যাডেনিন, গুয়ানিন আর থাইমিন, সাইটোসিন, এরা হাইড্রোজেন বন্ড দিয়ে, আমি এখানে একটা পেজ অ্যাড করে নিই, দুটো পেজ অ্যাড করে দিচ্ছি। এরা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ডিএনএতে যুক্ত থাকে। তো এখানে কি বন্ড ইউজ হয়? সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এটাও মনে রাখবে, হাইড্রোজেন বন্ড তোমার ইউজ হয় এই অ্যাডেনিন, গুয়ানিন এবং হচ্ছে থাইমিন, সাইটোসিনের মধ্যে। এর মধ্যে মনে রাখবে অ্যাডেনিন ডবল বন্ড দিয়ে থাইমিনের সঙ্গে কানেক্টেড থাকে, আর গুয়ানিন হচ্ছে ট্রিপল বন্ড দিয়ে সাইটোসিনের সঙ্গে কানেক্টেড থাকে। তো এই যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডটা আমি আঁকলাম, সেটা হচ্ছে কি টাইপের বন্ড? সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবার দেখো ডিএনএ স্ট্রাকচার কীরকম, আমি একটা স্ট্রাকচার আঁকছি, এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। তো এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার ডবল হেলিক্যাল। এই যে সাইডগুলো আঁকলাম, এই সাইডগুলোকে বলে নিউক্লিওটাইড। তো এই সাইডগুলো হচ্ছে নিউক্লিওটাইড, এবং এর মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিনটা এভাবে তোমার প্রত্যেকটা স্ট্র্যান্ডের মধ্যে এরকম করে থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন আর থাইমিন আর সাইটোসিন। তো অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন। তো এইভাবে তৈরি হয়ে যাচ্ছে
তোমার ডিএনএ স্ট্রাকচার। তো এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, হাইড্রোজেন বন্ড আমরা দেখে নিলাম। এবার আমরা চলে আসবো আরএনএতে। তো আরএনএর ক্ষেত্রে আমরা দেখলাম আরএনএতে যে এখানে নিউক্লিওটাইড যেগুলো থাকে, এই নাইট্রোজেন বেস যেগুলো থাকে সেটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন তো থাকে, কিন্তু এখানে থাইমিন থাকে না। থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ইউরাসিল, যাকে আমরা ইউ দিয়ে লিখি। আর এখানে সাইটোসিন থাকে। তার মানে সবগুলোই থাকছে, শুধুমাত্র থাইমিনের জায়গায় ইউরাসিল থাকছে। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স ডিএনএ এবং আরএনএর মধ্যে। তো আরএনএর মধ্যে ইউরাসিল থাকে আর থাইমিনের পরিবর্তে, এটা মনে রাখো, এটা মাঝে মাঝে পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতেই দিয়ে দেয়। এবার একটা জিনিস দেখো, আরএনএ আমি কি বললাম যে আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। তো প্রোটিন সংশ্লেষ করে আরএনএ। তো এই আরএনএ প্রোটিন সংশ্লেষ মানে প্রোটিনটা কি দিয়ে তৈরি করে? তো 20 অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়। 20 অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়, একটা প্রোটিন। এবং এই 20 অ্যামিনো অ্যাসিডের মধ্যে 10টা অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের বডিতেই পাওয়া যায়, আর 10টা অ্যামিনো অ্যাসিড আমাদেরকে খাবারের মাধ্যমে বাইরে থেকে ইনটেক করতে হয়। তো যেটা বডিতেই পাওয়া যায় সেটা আমাদের জন্য হয়ে যায় নন এসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়, নন এসেন্সিয়াল। কেন কি? কারণ হচ্ছে এটা বডির মধ্যে অলরেডি আছে, তাহলে খাবারের সঙ্গে খাওয়ার দরকার নেই। কিন্তু 10টা অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের বডির মধ্যে পাওয়া যায় না, সেগুলো আমাদেরকে খাবারের মধ্যে দিয়ে ইনটেক করতে হবে। তো সেটা হয়ে যাবে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। তো এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড বাইরে থেকে ইনটেক করতে হয়। নন এসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের বডির মধ্যেই থাকে। তো এই 20 অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়। এবার দেখো নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা যায় কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি করা যায়। তো আরএনএ আবার হচ্ছে তোমার 3 প্রকারের। আরএনএর প্রকারভেদটা আগে বলে দিই, তারপরে সেটাতে আসছি। তো আরএনএ হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে এমআরএনএ, তারপরে হচ্ছে টিআরএনএ, আর একটা হচ্ছে আরআরএনএ। তো আরএনএ কত প্রকার? 3 প্রকার, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। তো এই যে এমআরএনএর ফুল ফর্ম কি? এম এর ফুল ফর্ম এখানে হচ্ছে মেসেঞ্জার মানে হচ্ছে বাহক। আর এখানে হচ্ছে তোমার টিআরএনএ, টি মানে হচ্ছে ট্রান্সপোর্ট মানে পরিবহন। আর এখানে আর ফর মানে হচ্ছে রাইবোজোম। আমরা সেলে পড়েছি রাইবোজোম কি কাজে লাগে? প্রোটিন তৈরি করতে। তো এই যে এমআরএনএর কাজ কি? এমআরএনএর কাজ হচ্ছে ইনফরমেশন ক্যারি করা, ইনফরমেশন প্রোভাইড করা বা ইনফরমেশন ক্যারি করা। আর টিআরএনএর কাজ কি? টিআরএনএ হচ্ছে এই যে ইনফরমেশনটাকে পরিবহন করে। আর এখানে যেহেতু রাইবোজোম কি কাজে লাগে? প্রোটিন তৈরিতে, সেই কারণে আরআরএনএ এখানে ফরমেশন বা প্রোটিন তৈরিতে সাহায্য করে। তো এমআরএনএ কি করে? এমআরএনএ ইনফরমেশন ক্যারি করে, টিআরএনএ পরিবহন করে নিয়ে যায় ইনফরমেশনটা, আরআরএনএ গঠন করে। তো এটা হয়ে গেল আরআরএনএ ডিভিশন। এবার নেক্সট যেটা পড়বো, নেক্সট হচ্ছে আমরা ডিএনএ থেকে আরএনএ কিভাবে তৈরি করতে পারি। তো ডিএনএ থেকে আরএনএ তৈরি করা যায়, আবার আরএনএ থেকেও ডিএনএ তৈরি করা যায়। তো উভয়মুখী একটা অ্যারো সাইন হবে। তো আরএনএ এখান থেকেও তৈরি করা যায়। তো এখানে দেখো ডিএনএ থেকে আরএনএ তৈরির যে প্রসেস, সেই প্রসেসটাকে বলে ট্রান্সক্রিপশন। তো এটা হয়ে যাবে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন হয়ে যাবে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেস। আর আরএনএ থেকে যদি ডিএনএ যায় তাহলে এটা হয়ে যাবে রিভার্স ট্রান্সক্রিপশন মানে উল্টো, রিভার্স ট্রান্সক্রিপশন। তো এটা হয়ে গেল তোমার দুটো প্রসেস। যদি ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে যাই তাহলে হয়ে যাবে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ করতে গেলে রিভার্স ট্রান্সক্রিপশন। কিন্তু যদি আমি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে চাই তাহলে সেটা হয়ে যাবে রেপ্লিকেশন। নামটা মনে রাখবে, ডিএনএ থেকেই ডিএনএ তৈরি করছি তাহলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি করলে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ তৈরি করলে রিভার্স ট্রান্সক্রিপশন মানে জাস্ট উল্টো। কিন্তু আরএনএ থেকে যদি আমি প্রোটিন তৈরি করি, আরএনএ থেকে আমার প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা তৈরির প্রসেসকে বলে ট্রান্সলেশন।
ট্রান্সলেশন। কিন্তু এখানে অ্যারোটা দেখো একমুখী, উভয়মুখী অ্যারো না, সেই কারণে প্রোটিন থেকে আমি আরএনএ বানাতে পারবো না। আরএনএ থেকে প্রোটিন বানাতে পারবো, বাট প্রোটিন থেকে আমি প্রোটিনকে আর আরএনএতে নিয়ে আসতে পারবো না। তো সেই কারণে ওখানে একমুখী আমি অ্যারো দিলাম। তাহলে এখানে দেখো ডিএনএ থেকে আরএনএ বানানো যায়, আরএনএ থেকেও ডিএনএ বানানো যায়। ডিএনএ থেকে আরএনএ বানানোর প্রসেসকে বলে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ বানানোর প্রসেসকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন, আর ডিএনএ থেকে ডিএনএ বানাতে গেলে সেটা হয়ে যায় রেপ্লিকেশন, আর আরএনএ থেকে যদি প্রোটিন বানাতে চাই সেটা হচ্ছে ট্রান্সলেশন। তো এই পদ্ধতি 3-4টের নাম তোমরা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। এবার চলে আসবো আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে সেল ডিভিশন, মানে সেল চ্যাপ্টারের মধ্যে লাস্ট চ্যাপ্টার সেল ডিভিশন বা কোষ বিভাজন। দেখো আমরা যে এই ছোটো থেকে বড় হয়েছি সেটা কি কারণে বড় হয়েছে? আমরা প্রত্যেকেই একটা মাত্র সেল থেকে, একটা মাত্র জাইগোট সেল থেকে আজ এত বড় হয়েছি। সেটা হচ্ছে ওই জাইগোট সেলটা ডিভিশন করে এখন আমাদের মধ্যে ট্রিলিয়নস সেল রয়েছে। তো সেটা একমাত্র সম্ভব হয়েছে এই সেল ডিভিশনের জন্য। তো এই সেল ডিভিশনটাই তোমার মেন কারণ আমাদের শারীরিক গঠন তৈরি করার জন্য এবং আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার জন্য। তো সেল ডিভিশন আমাদের কে সেল ডিভিশনে হেল্প করে? একটা হচ্ছে তোমার সেল ডিভিশনে হেল্প করে তোমার সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম সেল ডিভিশনে হেল্প করে, আমরা এর আগের দিন পড়েছিলাম। তো সেন্ট্রোজোম কিভাবে হেল্প করে আজকে আমরা সেটা দেখব। এবার কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন প্রধানত 3টে পদ্ধতিতে হয়। এবার কোন কোন কোষের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি কাজে লাগে এটা মাঝে মাঝে প্রশ্ন আসে। তো প্রথমে কোষ বিভাজন প্রথম প্রকার এবং সবথেকে ইজি কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস। সেকেন্ড টাইপ হচ্ছে কোষ বিভাজন, সেটা হচ্ছে মাইটোসিস। আর থার্ড টাইপ কোষ বিভাজন হচ্ছে মিওসিস। তো 3টে প্রকারের কোষ বিভাজন হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোন ক্ষেত্রে হয়? প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, ক্যারিওটিক কোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। যেমন তোমার ধরে নাও কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া, এগুলো তোমরা বাংলাতে লিখে নাও, আমি ইংরেজিতে লিখে নিচ্ছি। কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, কিছু নীলাভ সবুজ শৈবাল, এক্ষেত্রে বা অ্যামিবার ক্ষেত্রেও অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, কারণ এরা সবাই প্রোক্যারিওটিক সেল দিয়ে তৈরি। তো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। আর মাইটোসিস হচ্ছে হিউম্যান, প্লান্ট, কিছু অ্যানিমাল। তো সব থেকে বেশি পরিমাণ কোষ বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়। আর মিওসিস প্রক্রিয়ায় হচ্ছে জনন কোষ সেগুলো হচ্ছে মিওসিস প্রক্রিয়ায়, জনন কোষ যেগুলো রয়েছে সেগুলো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে কোষ বিভাজন আমরা কতগুলো টাইপ পড়লাম? কোষ বিভাজন আমরা পড়লাম 3টে টাইপের। কি? মাইটোসিস, মিওসিস আর অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হচ্ছে সব থেকে বেসিক টাইপের সেল ডিভিশন প্রসেস। এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখা যায়, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবার মধ্যে। মাইটোসিস হচ্ছে হিউম্যান, প্লান্ট, অ্যানিমাল, যেগুলো একটু উন্নত মানের অ্যানিমালদের মধ্যে আমরা মাইটোসিস দেখতে পাই। আর মিওসিস হচ্ছে জনন কোষের মধ্যে মিওসিস সেল ডিভিশন দেখতে পাই। তো যেখানে যেখানে আমাদের জনন সেল রয়েছে তো সেখানে মিওসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন হবে। এবার দেখো সেল সাইকেল সম্পর্কে জানতে হবে। তো সেল সাইকেল আমাদের দুটো, আমি চলে যাচ্ছি অ্যামাইটোসিস, প্রথমে একটু জাস্ট এক্সপ্লেন করে দিই, তারপর একদম সেল সাইকেলে চলে আসবো। তো অ্যামাইটোসিস প্রসেসটা আমি একটু জাস্ট বলে দিই। অ্যামাইটোসিস বাংলাতে তোমরা লিখে নিও। প্রথমে দেখো একটা সেল থাকে, মাদার সেল। এই সেলটা আস্তে আস্তে এই সাইড থেকে তোমার ডিভিশন হতে লাগে, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস। তো এরকমভাবে ধরে নাও ডিভিশন হতে থাকে, নিউক্লিয়াস আর নিউক্লিয় পর্দাটা ডিভাইড হতে থাকে। তারপর ডিভাইড হতে হতে দুটো ডটার সেল এরকম তৈরি করে। তো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন যেটা হয় সেটা হচ্ছে তোমার প্রথমে একটা সেল, যেটার সাইটোপ্লাজম, সেল মেমব্রেন থেকে সাইটোপ্লাজমও ডিভাইড হতে থাকে, নিউক্লিয়াসও ডিভাইড হতে থাকে। তারপর সেলটা তোমার দুটো সিস্টার সেলে বা ডটার সেলে ডিভাইড হয়ে যায়। তো এটা হচ্ছে সিম্পলেস্ট সেল ডিভিশন প্রসেস। এটাতে সব থেকে কম টাইম লাগে, কারণ কি প্রোক্যারিওটিক কোষের মধ্যে হচ্ছে তোমার বিশেষ পরিমাণ অর্গানেলসও খুব কম পরিমাণে থাকে, অনেক কিছু থাকে না। তো তারা মানে অনেকটা ইজি প্রসেসে, তো তারা খুব তাড়াতাড়ি ডিভাইড হয়ে যায়, সেই কারণে কম টাইম লাগে। সব থেকে বেশি টাইম লাগে তোমার মাইটোসিস প্রক্রিয়ায়। এবং মাইটোসিসের আগে যে প্রক্রিয়াটা হয় ইন্টারফেজ, সেই ইন্টারফেজে হচ্ছে সব থেকে বেশি সময় লাগে। তারপর মাইটোসিসে তোমার সময় লাগে। তো সেল সাইকেল আমরা দুটো পার্টে ভাগ করি।
সেল সাইকেলকে দুটো পার্টে ভাগ করা যায়। সেই পার্টটা কি, একটা হচ্ছে ইন্টারফেজ, এটা বাংলাতেও ইন্টারফেজ আর ইংরেজিতেও ইন্টারফেজ, তো বাংলা ইংলিশ আমি দুটোতেই লিখে দিচ্ছি ইন্টারফেজ। আর একটা হচ্ছে এম ফেজ বা মাইটোসিস ফেজ, যেটাকে বলি এম ফেজ বা যেটাকে আমরা বলি মাইটোসিস। তো এই এম ফেজটা আবার দুটো পার্টে ভাগ করা যায়। কি একটা হচ্ছে যে কোষের নিউক্লিয়াস ডিভিশনের সময় যেটা হয় সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর কোষের মধ্যে যে সাইটোপ্লাজম ডিভাইড হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো এটা আবার দুটো পার্টে ডিভাইড হয়, ক্যারিওকাইনেসিস, আর যেটা হচ্ছে এবার সাইটোপ্লাজম ডিভাইড হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটো মানে আমরা সেল জানি, তো পুরো সেলটার ডিভিশনকে বলে সাইটোকাইনেসিস। তো এটা প্রথমে মনে রাখবে, সেল চক্র বা কোষ চক্র, কাইনেসিস। তো কোষ চক্র দুটো পার্টে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এম ফেজ আবার দুটো পার্টে ভাগ হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস যার মধ্যে আমরা নিউক্লিয়াসকে ডিভাইড করি, আর সাইটোকাইনেসিস যার মধ্যে আমরা সাইটোপ্লাজমকে ডিভাইড করি। এবার দেখো ইন্টারফেজ যে ফেজটা সেটা হচ্ছে মোর দ্যান 95% টাইম, সেল ডিভিশনের 95% টাইম হচ্ছে তোমার ক্যারি করে, 95% টাইম সময় নেয় ইন্টারফেজ, আর 5% টাইম সময় নেয় এম ফেজে। তো সব থেকে বেশি টাইম ইন্টারফেজেই লাগে, এবং ইন্টারফেজকে আমরা রেস্ট ফেজও বলে থাকি, তো রেস্ট ফেজও আমরা ইন্টারফেজকে বলে থাকি। আর মোস্ট ড্রামাটিক ফেজ আমরা এম ফেজকে বলে থাকি। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট রেস্ট ফেজ ইন্টারফেজকে বলে থাকি, এটা মনে রাখবে। এবার দেখো ইন্টারফেজের অনেকগুলো তোমার সাব ফেজ আছে। কি সাব ফেজ? প্রথমে হচ্ছে G1 সাব ফেজ। তো G1 সাব ফেজে কি হয়, এখানে সব থেকে মানে মোস্ট অর্গানেলস যেগুলো, সেই অর্গানেলসগুলো ডুপ্লিকেট হয় মানে গ্রো করতে থাকে এবং তারা ডাবল হয়ে যায়। তো মোস্ট অর্গানেলস বা অঙ্গাণু দ্বিগুণ হয় এবং সেল গ্রো করে মানে সেলের কোষ বৃদ্ধি হয়। এবার দেখো যে আমি তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে ব্রেন সেল ডিভাইড হয় না, যদি কোনো সেল ডিভাইড না হয় তাহলে G1 স্টেজে আসার পর সে অঙ্গাণুকে দ্বিগুণ করবে না, কোষ বৃদ্ধি পাবে, তারপর এখান থেকে এক্সিট করে যাবে এবং সে G0-তে চলে যাবে, এবং G0-তে চলে গেল তার মানে আবার সে আগের কোষটাই, মানে ওই কোষটা মরে গেল আবার সঙ্গে সঙ্গে আগের কোষ তৈরি হয়ে গেল, তো কিন্তু ডিভিশন হলো না। তো G0 ফেজ তাদের মধ্যে আসে যাদের কোষ ডিভিশন হয় না। তারপরে হচ্ছে তোমার এস ফেজকে পুরো নাম বলা হয় সিনথেসিস ফেজ। তো এই এস ফেজের মধ্যে তোমার কি হয়, এস ফেজের মধ্যে ডিএনএ আর সেন্ট্রিওল দ্বিগুণ হয়ে যায়। তার মানে এস ফেজের মধ্যে কি হয়, ডিএনএ আর সেন্ট্রিওল কার মধ্যে থাকে, সেন্ট্রোজোমের মধ্যে থাকে সেন্ট্রিওল। তো ডিএনএ আর দ্বিগুণ হয়ে যায়, তো ডিএনএ আর সেন্ট্রিওল দ্বিগুণ হয়ে যায়, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কি থাকে, সমান থাকে। ডিএনএ দ্বিগুণ হয় কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, মানে আগে আমাদের 46টা ক্রোমোজোম ছিল, এখনও 46টাই ক্রোমোজোম থাকবে, কিন্তু ডিএনএ ডাবল হচ্ছে। কেন ডাবল হচ্ছে? কারণ হচ্ছে ডিএনএ ডাবল না করলে তো সেল ডিভিশন হলে তাহলে ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যাবে, সেই কারণে হচ্ছে ডিএনএ ডাবল হয়, সেন্ট্রিওলস ডাবল হয়, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। এবার দেখো নেক্সট ফেজ, এর টোটাল 3টে সাব ফেজ রয়েছে, G1, S আর G2 ফেজ। এবার G2 ফেজে কি হয়, G2 ফেজে সেল গ্রো হয় আর প্রোটিন ফর্ম হয়। সেল গ্রো হয় মানে সেলের বৃদ্ধি হয় আর প্রোটিন তৈরি হয়। এই প্রোটিন তৈরি হয় তার কারণ হচ্ছে তোমার এই প্রোটিনটা না তৈরি হলে সেল ডিভিশন ঠিক মতো হবে না, এবং সেল ডিভিশনের পর যখন আবার ওই নতুন সেলগুলোকে আবার গ্রো করতে হবে, সেই গ্রোটাও হবে না। তো এই এম ফেজটা, এবার আমরা ইন্টারফেজ পড়ে নিলাম, ইন্টারফেজটা আমি আবার রিপিট করে দিচ্ছি, 95% টাইম ইন্টারফেজ নিয়ে নেয়, এটাকে রেস্ট ফেজ বলি। আর এখানে 3টে সাব ফেজ রয়েছে, G1 যেখানে অঙ্গাণুগুলো দ্বিগুণ হয়, মানে কোষের মধ্যে যে অঙ্গাণু রয়েছে সেই অঙ্গাণুগুলো দ্বিগুণ হয়, কোষ বৃদ্ধি পায়। যদি কোনো সেল ডিভিশন করতে না চায় তাহলে
এখান থেকে এক্সিট করে যায়, G0 সেলে চলে যায়, মানে G0 স্টেজে চলে যায়, সরি। তারপর এস ফেজকে আমরা সিনথেসিস ফেজ বলি, এবং এই সিনথেসিস ফেজে ডিএনএ আর সেন্ট্রিওল দ্বিগুণ হয়, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। এটা মনে রাখবে, ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। আর G2 ফেজে সেল গ্রো হয় আর প্রোটিন তৈরি হয়। এবার চলে আসবো আমরা এম ফেজ বা হচ্ছে মাইটোসিস ফেজ বা মাইটোসিস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় চলে আসবো। তো স্টেপ অফ মাইটোসিস, তো মাইটোসিসের কি কি স্টেপ রয়েছে? তো ফার্স্ট স্টেপকে আমরা বলি মাইটোসিসের, সেটা হচ্ছে প্রোফেজ, ইংলিশেও লিখে দিচ্ছি। প্রোফেজ হচ্ছে ফার্স্ট স্টেজ, আর এটা হচ্ছে সব থেকে বড় স্টেজ, মানে লঙ্গার স্টেজ, মোর দ্যান 50 মিনিটস তোমার লাগে প্রোফেজ স্টেজে। নেক্সট হচ্ছে মেটাফেজ। তো মেটাফেজ আমি করে দিলাম। নেক্সট হচ্ছে অ্যানাফেজ। নেক্সট স্টেজ, 3 নম্বর স্টেজ হচ্ছে অ্যানাফেজ। তো এই অ্যানাফেজও হচ্ছে তোমার মাইটোসিসের 3 নম্বর স্টেজ। এবার 3 নম্বর হয়ে গেল, বা 4 নম্বর হচ্ছে টেলোফেজ। তো মনে রাখবে কি করে? মনে রাখার আমি একটা জাস্ট ট্রিক বলছি, যাতে তোমরা মনে রাখতে পারো। দেখো, প্রথম যেটাকে বলে সেটা সবসময় প্রো হয়, তো প্রোফেজ। আর তার যে আপডেটেড ভার্সন থাকে, যেমন ফেসবুকের আপডেটেড ভার্সন এখন মেটা হয়ে গেছে, তো প্রোফেজের আপডেটেড ভার্সন বলতে পারো মেটাফেজ। আর সব থেকে লাস্ট ফেজ হচ্ছে টেলোফেজ। তাহলে মিডিলে একটাই পড়ে থাকলো, অ্যানাফেজটা 3 নম্বরে। তো এইভাবে মনে রাখতে পারো। এবার চলে আসবো দেখো প্রোফেজে। তো প্রোফেজে কি কি ঘটনা ঘটে আমরা কি জানি? আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা এমনি জাস্ট পড়ে থাকে, ক্রোমোজোমের আকারে আমরা ডিএনএকে দেখতে পাই না। তো ডিএনএকে কি করে ক্রোমোজোমের আকারে দেখতে পাবো, সেটাই এখন তোমরা সেল ডিভিশনে দেখতে পাবে। দেখো, প্রোফেজে কি হয়? প্রোফেজে আমার তৈরি হয় ডিএনএ কনডেনসেশন, মানে ডিএনএ জড়ো হওয়া স্টার্ট হয়। ডিএনএগুলো জড়ো হওয়া মানে কনডেনসেশন স্টার্ট হয়। ডিএনএ কনডেনসেশন বা জড়ো হওয়া যাকে বলে, বা একত্রিত হওয়া স্টার্ট হয়। পুরোপুরি একত্রিত হয় না, একত্রিত হওয়া শুরু হয়। যদি বলে কি পুরোপুরি একত্রিত হয়ে যায়, না, হয় না, শুরু হয়। তাহলে শুরু হয় কোথায়? প্রোফেজে। আর এখানে দেখো সেন্ট্রিওলস যেগুলো, এই যে এটা সেন্ট্রিওলস ডাবল হয়ে গেছিলো ইন্টারফেজে, এই সেন্ট্রিওলসগুলো পোলসের দিকে মুভ করে। তাহলে সেন্ট্রিওলস কোথায় মুভ করে? পোল এ, কোষের পোল এ মুভ করে, বা আমি ইংরেজিতেই লিখছি, সেল এর পোলে মুভ করে। তো এটা মনে রাখবে যে সেন্ট্রিওল সেলের পোলসের দিকে মুভ করা শুরু করে, ঠিক আছে? শুরু করে। তারপরে এখানে দুটো কাজ শুরু হচ্ছে, ডিএনএ একত্রিত হওয়া শুরু হচ্ছে। দেখো, ডিএনএগুলো এখন জোড়া লেগে গেছে এই সাইডে। আর একটা জিনিস দেখো, নিউক্লিয়ার মেমব্রেন তোমার ডিগ্রেড হতে, এটা হচ্ছে নিউক্লিয়াস, ভেতরের ডিএনএটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো নিউক্লিয়ার মেমব্রেনটা দেখো মাঝে, বা নিউক্লিয় যে এনভেলপ, সেই এনভেলপটা মাঝে কাটা রয়েছে। তার মানে এই যে নিউক্লিয় পর্দা, সেই নিউক্লিয় পর্দা ডিগ্রেড বা ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে। তো নিউক্লিয় পর্দা ডিসঅ্যাপিয়ারের বাংলা কি, আই থিঙ্ক, মানে ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে। ডিগ্রেড লিখে দিই, ডিগ্রেড হতে শুরু করে। তো নিউক্লিয় পর্দা ডিগ্রেড হতে শুরু করে। আর কি ডিগ্রেড হতে শুরু করে? নিউক্লিওলাস, আর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডি ডিগ্রেড হতে শুরু করে। তো এখানে কি কাজ হলো প্রোফেজে তোমার তিনটে কাজ হচ্ছে। একটা হচ্ছে ডিএনএ একত্রিত কনডেনসেশন শুরু হচ্ছে, একত্রিত হওয়া শুরু হচ্ছে। তারপর দেখো সেন্ট্রিওল সেলের পোলে মুভ করা শুরু করছে, আর নিউক্লিয় পর্দা ডিগ্রেড হতে শুরু করছে, আর নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, এরা সব ডিগ্রেড হতে শুরু করছে, মানে নষ্ট হতে শুরু করছে। এবার দেখো, এটা হচ্ছে ইন্টারফেজ, মানে এটা হচ্ছে ট্রানজিশন ফেজ। কার মধ্যে ইন্টারফেজ না, সরি, ট্রানজিশন ফেজ। কার মধ্যে? প্রোফেজ টু মেটাফেজের মধ্যে ট্রানজিশন ফেজ। এই ফেজে কি হচ্ছে? সেন্ট্রিওলস নিউক্লিয়াস এখনো পর্যন্ত সেন্ট্রিওলস পোলসের দিকে যাওয়া শুরু করছে। এখনও দেখো পোলসের দিকে যায়নি, এখনও পর্যন্ত যাওয়া শুরু করেছে। আর এখানে দেখো ক্রোমোজোমের স্ট্রাকচার দেখিয়েছিলাম। ক্রোমোজোম তোমার
এখন কি হয়েছে, ক্রোমোজোম কন্ডেন্স ডিএনএ কন্ডেন্স হয়ে বা একত্রিত হয়ে ক্রোমোজোম তৈরি করে নিয়েছে, এবং এই ক্রোমোজোমগুলোকে এই সেন্ট্রিওলসগুলো এই যে স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল ফাইবারের মাধ্যমে মিডিলে নিয়ে আসার চেষ্টা করছে। তো এইগুলোকে বলে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার, তো স্পিন্ডল ফাইবার কে তৈরি করছে, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলস বলতে পারো। এগুলো সেন্ট্রিওলসগুলো ক্রোমোজোমকে মিডল লাইনে নিয়ে আসার জন্য স্পিন্ডল ফাইবার তৈরি করে মিডল লাইনে স্পিন্ডল ফাইবার দিয়ে তাকে টানছে। এবার চলে আসবো মেটাফেজ। মেটাফেজে কি করে, ক্রোমোজোমের যে কন্ডেনসেশন সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যায়, মানে ক্রোমোজোম তৈরি হয়ে যায়, ক্রোমোজোম তৈরি হয়ে যায় পুরো মানে কমপ্লিট হয়ে যায়, তৈরি হওয়া কমপ্লিট হয়ে যায়। তো এটা মনে রাখবে। তো এবার যদি বলে যে কোন স্টেজে আমরা ক্রোমোজোমের স্টাডি করব, তো স্টাডি আমরা অলওয়েজ ক্রোমোজোমের স্টাডি আমরা মেটাফেজে করে থাকি। মেটাফেজ ছাড়া অন্য কোনো ফেজে করতে পারবো না, কারণ ক্রোমোজোম অলরেডি সবগুলো ফেজে ডিকন্ডেন্স বা একত্রিত থাকে না, ছড়িয়ে ছিটিয়ে থাকে ডিএনএর আকারে। এবার নেক্সট দেখো, ক্রোমোজোম কোথায় চলে আসে, ক্রোমোজোম ইকুয়েটারে চলে আসে। তো ক্রোমোজোম হচ্ছে ইকুয়েটারে চলে আসে, তো ইকুয়েটারে চলে আসে ক্রোমোজোম। তো ক্রোমোজোম কোথায় আসে, ক্রোমোজোম চলে আসে ইকুয়েটারে। আর ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারগুলো একদম দেখো ইকুয়েটারে অ্যালাইন থাকে। আর এখানে এই যে স্পিন্ডল ফাইবার পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া, স্পিন্ডল ফাইবার তৈরি কমপ্লিট হয়ে যায়, এবং এই স্পিন্ডল ফাইবারগুলো মানে সেন্ট্রিওলসগুলো এই স্পিন্ডল ফাইবারের মাধ্যমে ক্রোমোজোমগুলোকে নিজের দিকে টানতে থাকে। তো এই সেন্ট্রিওলস কী করে, ক্রোমোজোমগুলোকে নিজের দিকে টানতে থাকে, এবং টানতে থাকার ফলে কি হয়, ক্রোমোজোমগুলো তোমার মুভমেন্ট হয় পোলসের দিকে। কিন্তু মুভমেন্টটা হচ্ছে মুভমেন্টটা এখন হয় না, মুভমেন্টটা হয় অ্যানাফেজে। আর এখানে আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে সেন্ট্রিওলসের মধ্যে যে এই স্টার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটাকে বলে অ্যাস্টার। তো এই অ্যাস্টার স্ট্রাকচার কোথায় দেখা যায়, স্ট্রাকচার দেখা যায় মেটাফেজের মধ্যে। এবং মেটাফেজে সেন্ট্রিওলস কোথায় থাকে, সেন্ট্রিওলস থাকে পোলে। সেন্ট্রিওলস কোথায় থাকে, পোলে থাকে। তার মানে পোলে মুভমেন্ট কমপ্লিট হয় কোথায়, মেটাফেজে কমপ্লিট হয়। আর এর মধ্যে যে স্টার লাইক সেন্ট্রিওলসের মধ্যে স্টার লাইক স্ট্রাকচার দেখা যায়, সেটাকে কি বলে, অ্যাস্টার বলে। স্পিন্ডল ফাইবার কোথায় তৈরি কমপ্লিট হয়ে যায়, মেটাফেজে। ক্রোমোজোম তৈরি কোথায় কমপ্লিট হয়ে যায়, মেটাফেজে। ক্রোমোজোমগুলো ইকুয়েটারে চলে আসে কোথায়, মেটাফেজে। তো এগুলো সমস্ত আনসার তোমার মেটাফেজ হবে। আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে, নিউক্লিয় পর্দা পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়। নিউক্লিয় পর্দা পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়। আর কোনো নিউক্লিয় পর্দা দেখতে পাচ্ছ, কোনো নিউক্লিয় পর্দা এখানে দেখতে পাচ্ছি না। বাট এখানে আমি দেখতে পেয়েছিলাম নিউক্লিয় পর্দা, এই যে পর্দাগুলো দেখতে পেয়েছিলাম এটা নিউক্লিয় পর্দা। এখানে অল্প অল্প করে অবলুপ্ত হওয়া শুরু হচ্ছিল, কিন্তু মেটাফেজে এসে সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যায়। তো ক্রোমোজোম কমপ্লিট হয়ে যায়, ইকুয়েটারে ক্রোমোজোমগুলো চলে আসে, স্পিন্ডল ফাইবার তৈরি কমপ্লিট হয়ে যায়, সেন্ট্রিওল পোলসে চলে যায়, আর নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যায়। এবার দেখো, এই যে সেন্ট্রিওলসগুলো ক্রোমোজোমকে টানছিল, এর ফলে কি হয়, ক্রোমোজোমগুলো ব্রেক হয়ে পোলসের দিকে যেতে শুরু করে। তো ক্রোমোজোম কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। ক্রোমোজোম ডিভাইড হয়ে যায় আর মুভমেন্ট করে পোলসের দিকে, পোল এর দিকে যেতে শুরু করে। তো ক্রোমোজোম পোলের দিকে যেতে শুরু করে কোথায়, ক্রোমোজোম ডিভাইড হয় আর পোলের দিকে যেতে শুরু করে, সেটা হচ্ছে অ্যানাফেজ স্টেজে। তো অ্যানাফেজ স্টেজে পোলের দিকে মুভমেন্ট শুরু হয়, এটাই মনে রাখবে। এবার নেক্সট স্টেজ হচ্ছে টেলোফেজ। তো টেলোফেজে কি হয়, টেলোফেজে দেখতে পাচ্ছি দেখো, এখানে নিউক্লিয়াস ফর্ম হয়ে যায়, দুটো নিউক্লিয়াস। এই যে ক্রোমোজোমগুলো চলে গেল, এই চলে যাওয়ার পর ক্রোমোজোমগুলো আবার ডিকন্ডেন্স হয়ে যায়, মানে আবার ডিএনএতে পরিণত হয়ে যায় এবং একটা নিউক্লিয়াস তৈরি করে। তো এখানে তৈরি হয় কি, দুটো নিউক্লিয়াস, টু নিউক্লিয়াস তৈরি হয়। আর একটা জিনিস যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্রোমোজোম হচ্ছে ডিকন্ডেন্স বা হচ্ছে মানে ছড়িয়ে ছিটিয়ে বা হচ্ছে ডিএনএতে কনভার্ট হয়ে যায়। তো এখানে ক্রোমোজোম থেকে আবার
ব্যাক টু ডিএনএ ডিকন্ডেন্স হয়ে দেখো এখানে ব্যাক টু ক্রোমোজোমের স্ট্রাকচার আর দেখতে পাচ্ছি না, তো এটা ছড়িয়ে ছিটিয়ে ডিএনএ এখন তৈরি হয়ে গেছে। এবার দেখো আর কি কি তৈরি হয়, আর হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, এই যে বাইরে নিউক্লিয় পর্দাটা দেখতে পাচ্ছি এটাও তৈরি হয়, তো নিউক্লিয় পর্দা তৈরি হয়, নিউক্লিয় পর্দা তৈরি হয়। তো আমি কি কি দেখতে পেলাম, নিউক্লিয় পর্দা দেখতে পেলাম, ক্রোমোজোম ডিএনএতে কনভার্ট হয়ে গেল, নিউক্লিয় পর্দা তৈরি হয়। এরপর স্পিন্ডেল ফাইবার অবলুপ্ত হয়ে যায়। স্পিন্ডেল ফাইবার যেটা দেখেছিলাম, স্পিন্ডেল ফাইবার এর আগের স্টেজে আমরা দেখেছিলাম স্পিন্ডেল ফাইবার এখানে অনেকটাই অবলুপ্ত হয়ে গেছে, আর এখানে একদম কমপ্লিট অবলুপ্ত হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়, তো এটা মনে রাখবে। আর নেক্সট হচ্ছে সেল অর্গানেল, যেমন নিউক্লিওলাস, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার তৈরি হয়। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, নিউক্লিওলাস তৈরি হয়। তো এখানে কি কি দেখলাম, টোটাল টেলোফেজে দেখলাম যে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, ক্রোমোজোম ডিএনএতে আবার কনভার্ট হয়ে গেছে, নিউক্লিয় পর্দা তৈরি হয়ে গেছে, স্পিন্ডেল ফাইবার আর নেই, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, নিউক্লিওলাস আবার তৈরি হচ্ছে। তো আমার টোটাল আমি পেয়ে গেলাম এবার সেলে দুটো তোমার নিউক্লিয়াস পেয়ে গেছি। এবার দেখো নিউক্লিয়াস তো ডিভাইড হয়ে গেছে, কিন্তু সেল পুরোপুরি ডিভাইড হয়নি, কারণ সাইটোপ্লাজম সেল ডিভাইড হয়নি। তো সেই যে সাইটোপ্লাজমের ডিভিশনটা, সেই ডিভিশনটাকে বলবো আমরা সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস প্রাণী কোষে এক রকমের হয় আর উদ্ভিদ কোষে এক রকমের হয়। প্রাণী কোষে যেইভাবে হয় যে দুটো যে তোমার নিউক্লিয়াস তৈরি হয়েছিল, ওই নিউক্লিয়াসের মাঝখান থেকে এইভাবে নিউক্লিয় পর্দাটা, তোমার নিউক্লিয় পর্দার যে অ্যারোটা, সেই অ্যারোটা ভেতরের দিকে মানে সাইটোপ্লাজম এইভাবে ডিভাইড হতে শুরু করে, এবং ডিভাইড হওয়ার পর তারপর দুটো হচ্ছে ডটার কোষ তৈরি করে। তো এটা হচ্ছে অ্যানিমালের ক্ষেত্রে। আর প্লান্টের ক্ষেত্রে যে নিউক্লিয় প্লান্টের সেলগুলো তো চৌকো আকৃতি, তো সেখানে দুটো যে নিউক্লিয়াস তৈরি হয় তার মাঝখানে একটা সেল প্লেট তৈরি হয়। তো এখানে সেল প্লেট তৈরি হয়, সেল প্লেটের মাধ্যমে ডিভিশন হয়, তারপর দুটো তোমার প্লান্ট সেল এরকমভাবে প্লান্ট ডটার সেল তৈরি হয়ে যায়। তো এটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখলাম সাইটোপ্লাজমটা ডিভাইড হচ্ছে, আর প্লান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেটের মাধ্যমে সাইটোপ্লাজমটা ডিভাইড হচ্ছে। তো এটা হয়ে গেল সাইটোকাইনেসিস। তো টোটাল আমরা কি পড়লাম, আমরা পড়লাম মেটাফেজের ক্ষেত্রে 4টে স্টেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে কি দেখলাম আমি তোমাদেরকে পুরোটা একবার বলে দিচ্ছি। প্রোফেজে কি দেখলাম, প্রোফেজে দেখলাম ডিএনএ একত্রিত হওয়া শুরু করলো, দেখতে পাচ্ছ একত্রিত হচ্ছে, তারপর সেন্ট্রিওলসগুলো পোলের দিকে মুভমেন্ট শুরু করলো, নিউক্লিয় পর্দা নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করছে, নিউক্লিওলাস, গলজি বডি অবলুপ্ত হতে শুরু করছে। ট্রানজিশন ফেজে দেখলাম স্পিন্ডেল ফাইবার তৈরি হওয়া শুরু করছে, আর ট্রানজিশন ফেজে এখনও পর্যন্ত সেন্ট্রিওলস পোলসে পৌঁছায়নি, আর ক্রোমোজোমগুলো ফর্মেশন হয়ে গেছে ট্রানজিশন ফেজে। আর মেটাফেজে কি দেখলাম, ক্রোমোজোম তৈরি হওয়া পুরো কমপ্লিট হচ্ছে মেটাফেজে, এবং ক্রোমোজোমগুলো ইকুয়েটারে একদম তোমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো ইকুয়েটারে একদম অ্যালাইন হয়ে যাচ্ছে। তারপর স্পিন্ডেল ফাইবার তৈরি হওয়া কমপ্লিট হচ্ছে, সেন্ট্রিওলসগুলো একদম পোলে থাকছে, সেন্ট্রিওলসের মধ্যে স্টার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটাকে আমরা অ্যাস্টার বলি। আর নিউক্লিয় পর্দা কমপ্লিটলি অবলুপ্ত হয়ে যাচ্ছে মেটাফেজে। এবার নেক্সট দেখো অ্যানাফেজে কি দেখতে পাচ্ছি, অ্যানাফেজে দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো ডিভাইড হয়ে যাচ্ছে এবং পোলের দিকে যেতে শুরু করছে। আর নেক্সট টেলোফেজে কি দেখতে পাচ্ছি, যে দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, ক্রোমোজোম ডিকন্ডেন্স হয়ে আবার ডিএনএতে কনভার্ট হয়ে যাচ্ছে, নিউক্লিয় পর্দা আবার তৈরি হচ্ছে, স্পিন্ডেল ফাইবার টোটালি অবলুপ্ত হয়ে যাচ্ছে, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি আর নিউক্লিওলাস তৈরি হচ্ছে। তো দুটো নিউক্লিয়াস আমি পেয়ে গেলাম, এখানে দুটো নিউক্লিয়াস আমি পেয়ে গেলাম। এবার দেখো এই নিউক্লিয়াস তো দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, বাট সেল এখনও ডিভিশন হয়নি। সেল ডিভিশন হবে সাইটোকাইনেসিসের মাধ্যমে, মানে সাইটোপ্লাজমের ডিভিশন। তো এটা কার ডিভিশন, সাইটোপ্লাজমের ডিভিশন। তো সাইটোপ্লাজমের ডিভিশন কিভাবে হয়, এখানে এই ফারো টাইপসের বা মিডিল থেকে এইভাবে ভেতরের দিকে যেতে শুরু করে, দিয়ে দুটো ডটার সেল তৈরি করে। প্লান্টের ক্ষেত্রে সেল প্লেটের মাধ্যমে দুটো কোষ তৈরি করে। তো আমরা সম্পূর্ণ মাইটোসিসটা পড়ে নিলাম। এর পরের দিন আর একটাই বাকি থাকলো, তাহলে তোমাদের সেল ডিভিশন কমপ্লিট, সেটা হচ্ছে মিওসিস পড়বো। মিওসিস কিভাবে হয়, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি ওটা নেক্সট দিন তোমাদেরকে পড়াবো। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্প করবে অনেক তোমাদের প্রিপারেশনে। তো যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।